স্বপ্ন যদি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে আজকে আমি তোমাকে সাধারণ জ্ঞানের জন্য যে টপিকসগুলো বলবো তুমি জাস্ট এই টপিকসগুলো ধরে পড়বা। ভাই সাধারণ জ্ঞানের জন্য তুমি যে প্রশ্ন করো না যে ভাই কি পড়বো, তুমি যে দৌড়াদৌড়ি করো যে আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না, ভাই আমি হতাশ, আমি কি পড়বো বুঝতে পারতেছি না, তো আমি যা যা বলে দিচ্ছি তুমি জাস্ট এইগুলো পড়বা, এটার বাইরে কিচ্ছু করা লাগবে না ভাই। জাস্ট এইগুলো ধরে ধরে তুমি শেষ করো, শেষ করার পরে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে একদম তুমি একটা তোমার কমপ্লিট প্রিপারেশনটা নিশ্চিত করো। দেখো তুমি সাধারণ জ্ঞানে বেস্ট নাম্বার তুলতে পারো কিনা। আর যদি বেস্ট নাম্বার তুলতে না পারো ভাই আমাকে দায়ী করো, আমাকে মেসেজ দিও যে ভাই আপনার সাজেশন ফলো করছিলাম আমি ভালো করতে পারিনি। আমার বিগত হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এই সাজেশনগুলো কিন্তু আমি গত কয়েক বছর ধরে দিয়ে আসতেছি, সাজেশন যারা ফলো করতেছে টপ রেজাল্ট করতে পারতেছে, একই সাথে যে একদম হাইয়েস্ট স্কোর যেটা এই হাইয়েস্ট স্কোর কিন্তু তারা তুলতে পারছে। সো জাস্ট তোমাদেরকে এই সাজেশনটা একটু ফলো করো। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে প্রথমেই রাখছি সাধারণ গণিত, কারণ সাধারণ গণিত থেকে 3 থেকে 4টা করে প্রশ্ন প্রতি বছর চলে আসতেছে। দুইটা ভাবে প্রশ্ন আসতেছে, একটা হলো ধারা আকারে আর একটা হলো জ্যামিতি আকারে। জাস্ট এই দুইটা বিষয়ের উপর তোমার প্রস্তুতি নিতে হবে। আমি গত বছর আমাদের রাবির যে কোর্সটা ছিল সেখানে কিন্তু ধারা এবং এই জ্যামিতি এবং অন্যান্য বিষয় আইকিউ এই বিষয়গুলো কিন্তু একদম টু দ্য পয়েন্টে আমি কিন্তু শিখিয়েছিলাম। শুধু যে এই ইউনিটের জন্য না, বি ইউনিট অবাণিজ্যের জন্য শিখিয়েছিলাম। যা যা শিখিয়েছি একদম হুবহু সেই প্রশ্নগুলো চলে আসছে। আমাদের যারা রাবির স্টুডেন্ট তারা যদি ভিডিওতে দেখে তারা হয়তো জানে, এবং আমাদেরকে পরবর্তীতে কিন্তু অসংখ্য কমেন্ট করে কিংবা মেসেজ করে জানিয়েছে। আচ্ছা, অনেকে একটা বিষয় নিয়ে খুব বেশি কনফিউজড যে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি আবার সাম্প্রতিক পড়তে হয়? আরে বেটা তোরে কে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিক পড়তে হয় না? গত 2 বছর ধরে আমি একটা প্রশ্ন নিয়ে খুব বিরক্ত হয়ে যাচ্ছি এবং উত্তর দিতে দিতেই বিরক্ত হয়ে যাচ্ছি মূলত, যে রাবির জন্য কি ভাই সাম্প্রতিক পড়বো না? রাবির জন্য মাস্ট সাম্প্রতিক পড়তে হবে। আমি গত বছরও বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্ট সাম্প্রতিক প্রশ্ন আসবে, এবং তার আগের বছরেও কিন্তু আমি রেফারেন্স হিসেবে দেখিয়েছিলাম 5টা সাম্প্রতিক প্রশ্ন আসছে, তারপরের বছর 8টা সাম্প্রতিক প্রশ্ন চলে আসছে। মানে প্রশ্ন করে যে ভাই রাবির জন্য কি সাম্প্রতিক প্রশ্ন পড়বো নাকি? এই বেটা রাবির জন্য সাম্প্রতিক প্রশ্ন পড়বি না কেন? সাম্প্রতিক প্রশ্ন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে সাম্প্রতিক প্রশ্ন পড়তেই হবে। আগের বছর 5টা আসছে, এবছর আসছে হলো 8টা, এবছর 10টা আসতে পারে। সো সাম্প্রতিক পড়তেই হবে, কোনো বিকল্প নাই। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছরও খেলাধুলা সংক্রান্ত 2টা প্রশ্ন আসছে, তার আগের বছরও খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন আসছে। খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন মানে কি? টার্ম, খেলাধুলার যে অনেক টার্ম আছে না, এই টার্ম থেকে প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, খেলাধুলার যে নিয়ম কানুন আছে এগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে, বা বিভিন্ন অ্যাচিভমেন্ট বা কবে খেলা শুরু হইলো, কোন খেলা শুরু হইলো, কোন খেলার কোথায় উৎপত্তি, কোন খেলায় কোন শব্দ ব্যবহার করা, জাস্ট এই জাতীয় বিষয়গুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে। এগুলো আমি পড়িয়ে শেষ করে দেব। কৃষি সংক্রান্ত ভাই এই জিনিসটা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কত বেশি ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। কৃষি সংক্রান্ত বিষয়ে মূলত 2টা ভাবে প্রশ্ন আসে। একটা যেমন মৎস্য চাষ করা বিদ্যাকে কি বলে, তারপরে মৌমাছি চাষ করা বিদ্যাকে কি বলে। এই যে বিভিন্ন কালচার আছে এই কালচারগুলো জাস্ট কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে, কারণ এইগুলো থেকে রাবিতে প্রশ্ন করে। আচ্ছা, এটার বাইরে আরও কীভাবে আসতে পারে যে কলার উন্নত জাতের নাম কি, হলুদ তরমুজ মানে ভিতরে যে হলুদ থাকে না একটা তরমুজের, উন্নত জাতের নাম কি, ধানের উন্নত জাতের নাম কি, তামাকের উন্নত জাতগুলো জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। কৃষিতে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আসে। একই সাথে বিভিন্ন যে কৃষি উন্নয়ন গবেষণা সংক্রান্ত ইনস্টিটিউশন আছে না, এই ইনস্টিটিউশনগুলো পড়তে হবে। যেমন ঈশ্বরদীতে অনেক কিছু আছে, মৎস্য গবেষণা, তারপরে অনেক কিছু আছে, ঈশ্বরদীতে আছে, বগুড়াতে আছে মৎস্য গবেষণা, এই যে মশলা গবেষণা আছে, তারপরে রাজশাহীতে আছে রেশম গবেষণা, এগুলো জানতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেশম সম্পর্কে জানা মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাসের আসলে কয়েকটা পার্ট আছে। পার্টের একটা হলো প্রাচীন ইতিহাস, যেটা একদম ওই যে আর্য পূর্ব থেকে শুরু করে বলা যায় কোন পর্যন্ত বলা যায় যে একদম মধ্যযুগীয় ইতিহাসের আগ পর্যন্ত। আর তারপরে যখন মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটালো তারপর থেকে যে ব্রিটিশ শাসন পর্যন্ত, এর ভিতরে যে মধ্যযুগীয় ইতিহাস। ব্রিটিশ শাসনামলের পর থেকে যে ইতিহাস ওটাকে বলা হয় আধুনিক ইতিহাস। ওই সংক্রান্ত বিষয়েও তোমাকে ইনফরমেশন জানতে হবে। মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের ঘটনাবলী এই সম্পর্কেও জানতে হবে। তবে মুক্তিযুদ্ধে আগে যেমন এক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে অবাঞ্ছিত যে অতিরঞ্জিত যে কাহিনী, ওইটা নিয়ে যেমন 10টা লেকচার নিতে হতো, ওইটার দরকার নাই, ওইটা এখন একটা লেকচারই যথেষ্ট। ঠিক আছে, জাস্ট একটা লেকচারই যথেষ্ট। এখন আর ওইগুলো আসবে না, ওইসব ফালতু দিন কিন্তু শেষ হয়ে গেছে। জাতিসংঘ মানে জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে না, জাতিসংঘের ভিতরে আছে ইউনেস্কো আছে, তারপরে ইউনিফেম আছে, তারপরে ইউএন উমেন আছে, এগুলো কিন্তু জাতিসংঘের পার্ট। ঠিক আছে, এর বাইরেও কিছু কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট, যেমন IMF আছে। তারপর এর বাইরেও অন্য আরও অনেক
বিশেষত মানবাধিকার সংস্থাগুলো যেগুলো আছে বা বিভিন্ন দেশভিত্তিক যে মানবাধিকার সংস্থা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। জাতিসংঘের প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানা লাগবে। যেমন ফাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু ফাও। আচ্ছা, মনীষীদের উক্তি, এটা মাস্ট ইম্পর্টেন্ট। ঢাবি এবং রাবি এই দুইটা বিশ্ববিদ্যালয়ে এই মনীষীদের উক্তি, চট্টগ্রামেও মনীষীদের উক্তি থেকে প্রশ্ন চলে আসে সব সময়, যে কোনো মনীষীর উক্তি থেকে প্রশ্ন চলে আসবে। সংবিধান, হ্যাঁ পড়তেই হবে, পড়তে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী পড়তে হবে। ভৌগোলিক উপনাম, ভৌগোলিক উপনাম, অনেক ভৌগোলিক উপনাম আছে, জেলার আছে, দেশের আছে, এগুলো পড়তে হবে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই একটা টপিক্স খুব প্যারা দেয়। প্যারা দেয় বলতে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো একটা যে চারুকলা যে অনুষদটা, গ্রাফিক্স ডিজাইন, তারপরে যে মৃৎ ভাস্কর্য, এই যে পার্টটা আছে, তো ওই পার্টের স্টুডেন্টদের জন্য এই যে চিত্রকর্ম এবং এই যে ভাস্কর্য, এটা থেকে কিছু প্রশ্ন রাখে 2-1 মার্কের। তো সো তোমার জন্য পড়তে হবে, কারণ তুমি হয়তো আইনে পড়তে চাচ্ছ, কিন্তু তোমার তো এই প্রশ্নের রাইট আনসার করে আইনে পড়তে হবে, কারণ এখানে ভালো মার্ক না হলে তো তুমি ভালো মেরিট করতে পারবে না, ভালো মেরিট না করতে হলে আইন তুমি পাবে না। ওকে, এখন এই চিত্রকর্ম থেকে শুধু কি দেশীয়, শুধু কি তোমার SM সুলতান কিংবা কামরুল এদেরকে পড়লেই হবে না, এদের বাইরেও তোমার বিদেশি যেসব আছে না, সালভেদর ডালি, এই যত যারা যারা আছে সবাইকে পড়তে হবে। এত আলোচনা করার এখানে বিষয় না, আমরা পরবর্তীতে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করে নেব। বিভিন্ন তত্ত্ব এবং শাস্ত্রের জনক, তত্ত্ব এবং শাস্ত্রের জনক তো বোঝো, মানে যেমন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন যে শাস্ত্র আছে, চিকিৎসা শাস্ত্র, তারপরে এই যে বীজগণিতের জনককে, তারপরে রসায়নের জনককে, বা বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, জীববিজ্ঞান, এই সব কিছু যা যা শাস্ত্র আছে আর কি, চিকিৎসা শাস্ত্র। আচ্ছা, জনপদ সভ্যতা দুইটাই গুরুত্বপূর্ণ। জনপদটা হলো আমাদের বাংলাদেশের সাথে ইম্পর্টেন্ট, মানে বাংলাদেশের ভূখণ্ডের সাথে, আর সভ্যতা হলো ওয়ার্ল্ড ওয়াইড। দুইটা জিনিস কিন্তু অনেকটাই একই। যেটা আমরা বাংলাদেশের যে প্রাচীন যে জনপদ বলি, ওইটাই মূলত ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে সভ্যতা বলি। দুইটাই গুরুত্বপূর্ণ। নদ নদী পড়তে হবে, কোন নদীর শাখা নদী কোনটা, কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে জানতে হবে, পড়তে হবে। কোন নদীর তীরে কোন শহর রয়েছে, দ্বীপ পড়তে হবে। দ্বীপ শুধু বাংলাদেশের দ্বীপ না, বাংলাদেশের যেমন ভোলা থেকে শুরু করে নিঝুম দ্বীপ বলো, আর সেই মহেশখালী দ্বীপ বলো, এগুলো যেমন তোমাকে পড়তেই হবে। এটার পাশাপাশি সেই গ্রিনল্যান্ড থেকে শুরু করে তোমার যত দ্বীপ আছে, হাওয়াই অঙ্গরাজ্য থেকে শুরু করে তোমার যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ আছে, সব দ্বীপপুঞ্জ সম্পর্কে তোমার মোটামুটি ধারণা রাখতে হবে, পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে। বিখ্যাত মরুভূমি, মরুভূমি অনেক কিছু আছে। আমরা সাহারা মরুভূমির কথা যেমন জানি, ঠিক একইভাবে আফ্রিকাতে যেমন মরুভূমি আছে, তারপরে সাভানাতেও কিন্তু মরুভূমি আছে, তারপরে মঙ্গোলিয়াতেও কিন্তু গোবি মরুভূমি আছে। তো অনেক মরুভূমি যেগুলো অস্ট্রেলিয়াতে আছে, সব মরুভূমি সম্পর্কে ধারণা রাখবা। হ্রদ, বৈকাল হ্রদ শুধু না, কাস্পিয়ান হ্রদ থেকে শুরু করে তোমার যুক্তরাষ্ট্র, সব জায়গায় যে হ্রদগুলো আছে এগুলো পড়বা। পর্বতগুলো পড়বা, পর্বত যা আছে, আগ্নেয়গিরি, গুরুত্বপূর্ণ কিছু আগ্নেয়গিরিগুলো পড়বা। অন্তরীপগুলো পড়বা। অন্তরীপ যেমন তোমার কেপ ভার্দে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। জলপ্রপাত, জলপ্রপাত মানে কি, যেটাকে আমরা ঝর্ণা হিসেবে জানি, তো সেই তোমার অ্যাঞ্জেলস ফলস থেকে শুরু করে তোমার নায়াগ্রা, এই জাতীয় যা যা আছে সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। বন, অ্যামাজন বন, সুন্দরবন, সব পড়তে হবে, এগুলো যা যা আছে। বিখ্যাত সমুদ্র বন্দরগুলো একটু ধারণা রাখবা। সমুদ্র বন্দর যেমন মধ্যপ্রাচ্যের জর্ডান, ইসরায়েল, এই জাতীয় সমুদ্র বন্দরগুলো আসে। পাকিস্তানের যে করাচি যেটা আছে, এগুলো থেকে মোটামুটি আসে। ইন্ডিয়ার প্রণালীগুলো একটু পড়বা ভাইয়া, প্রণালীগুলো একটু পড়তে হবে। প্রণালী পড়ার সময় এই যে তুমি যখন জিওগ্রাফিক্যাল কোনো একটা বিষয় পড়বা, তখন মাস্ট তুমি একটা ক্যালেন্ডার ব্যবহার করবা, সরি মানচিত্র ব্যবহার করবা। মানচিত্র না দেখে কেউ প্রণালী মুখস্থ করতে যাবে না। ওই মানচিত্র না দেখে টেকনিক দিয়ে প্রণালী শিখতে পারবো না ভাইয়া। মানচিত্র মাস্ট। মানচিত্র থেকে এই জিনিসগুলো, এই যে পর্বত টর্বত বলো, এই যে ভৌগোলিকগতভাবে যা বিষয় আছে সব মানচিত্র থেকে শিখতে হবে, ঠিক আছে। তুমি মালাক্কা প্রণালী কোথায়, হরমুজ প্রণালী কোথায়, আর সেই তোমার বসফরাস প্রণালী কোথায়, আর সেই বেরিং প্রণালী কোথায়, এটা টেকনিক দিয়ে মনে রাখতে পারবে না। এই মানচিত্র দেখতে হবে যে কোথায় সেই আলাস্কা, কোথায় সেই রাশিয়ার সাইবেরিয়া, মাঝখানে সেই বেরিং প্রণালী, এটা বুঝতে হবে, ঠিক আছে। কোথায় সেই হরমুজ প্রণালী, এত গুরুত্বপূর্ণ কেন। ইরানের নিয়ন্ত্রণে যে প্রণালীটা আছে বসফরাস, এত গুরুত্বপূর্ণ কেন। কোথায় সে কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, এটা জানতে হবে, ঠিক আছে। এগুলো তোমাকে সব পড়তে হবে। রাজধানী সম্পর্কে একটু ধারণা রাখবা। বাংলা ভাষার উৎপত্তি, বাঙালি জাতির আবির্ভাব, আমি এটা খুব এক্সক্লুসিভ ক্লাস দিয়েছি, খুবই এক্সক্লুসিভ। জাস্ট একটা ক্লাস করলেই এনাফ, এখান থেকে 1 মার্কের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, জাস্ট একটা ক্লাসই এনাফ। ঐতিহাসিক স্থাপনা, ওয়ারি, বটেশ্বর, মহাস্থানগড়, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যেমন প্রশ্ন আসছিল যে তক্ষশিলা,
কোথায় অবস্থিত? পাকিস্তানের তক্ষশিলা। এই জাতীয় যে ঐতিহাসিক স্থাপনা আছে, কারবালা হইতে পারে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ অনেক জায়গাগুলো আছে, এগুলো পড়বা। প্যালেস্টাইন তো মোস্ট ইম্পর্টেন্ট, জেরুজালেম, এই সংক্রান্ত যা যা আছে পড়বা। স্থাপনাগুলো সম্পর্কেও ধারণা রাখবে। সাধারণ বিজ্ঞান সম্পর্কে অবশ্যই পড়বা। সাধারণ বিজ্ঞানে বিশেষত কোন খাবারে কোন অ্যাসিড পাওয়া যায়, ভিটামিন পাওয়া যায়, এই জাতীয় প্রশ্নগুলো চলে আসে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি বাদ দিলেনটা কি? তুমি সাধারণ জ্ঞানে যেয়ে দেখো এখনও কত শত তোমার বিষয় আছে। তুমি সাধারণ জ্ঞানে তোমার কত বড় একটা সিলেবাস। এখন তুমি যদি মনে করো যে আমি তোমাকে 10টা টপিক সাজেশন করে দেবো, ভাই তুমি সব পেয়ে যাওয়া, তাহলে এই চিন্তা নিলে ভাই তোমার জন্য অ্যাডমিশন না। অ্যাডমিশন হলো তাদের জন্য যারা অনেক ব্রডলি পড়াশোনা করতে পারবে, মানসিকতা আছে, হার্ড ওয়ার্ক করতে পারবে, তাদের জন্য। তুমি যদি মনে করো আমি শর্টকাট ওয়েতে অ্যাডমিশনে জয়ী হয়ে আসবো, না, এটা কম্পিটিশন, এটা প্রতিযোগিতা, তোমাকে মাথায় রাখতে হবে। এটা তোমার এসএসসি এইচএসসির A+ পাওয়া না, যে তুমি একটা সিলেবাস শেষ করবা, একটা নির্দিষ্ট মার্ক তুলবা, তুমি একটা বেস্ট রেজাল্ট করবা, না। এখানে তুমি নির্দিষ্ট মার্ক তুলে চান্স পাবা না, বরং তোমার সাথে আরও যারা প্রতিযোগী তারা কতটা ভালো করতেছে, কতটা ভালো পারফর্ম করতেছে, তার উপর ডিপেন্ড করবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না। সো এই জিনিসটার জন্য তোমার মাথায় থেকে মাইন্ড ইট। আর দেখো আমি তোমাকে যে সাজেশনগুলো দিলাম, তুমি যদি মনে করো যে একদম এই টোটাল সাজেশনটা আমি কিভাবে পড়বো, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি তো বুঝতে পারি না। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাই জাতিসংঘ অনেক বিষয়, ইতিহাস, তুমি দেখো তো ইতিহাসের যে আলোচনা, মানে বাংলাদেশের ইতিহাস তো আছে, আবার আন্তর্জাতিক ইতিহাস আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব, বলশেবিক বিপ্লব, কত প্রকারের বিপ্লব যে আছে, সিনাউ যুদ্ধ বলো। এখন এই সব কিছু তুমি যখন নিজে নিজে পড়তে যাবা, তখন তুমি এই সিলেবাসটা শেষ করতে পারবে না, কারণ তোমার পড়াটা অনেক ব্রডলি হয়ে যাবে। বাট এর মধ্য থেকে তোমার যেটা অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ সেটা বাছাই করতে হবে, এবং এটা যদি তুমি করতে চাও আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে পারো। আমি নিজে সাধারণ জ্ঞানের ইনস্ট্রাক্টর, আমি পেইড ব্যাচে সাধারণ জ্ঞানের ক্লাসগুলোই মোস্ট অফ দ্য ক্লাসগুলোই আমি নিই। ইংলিশের ক্লাসও কিছু কিছু নিই, তবে সাধারণ জ্ঞানের মেজর পার্টটা আমি নিয়ে থাকি। আমি তোমাকে নিজে এই বিষয়গুলো সব শেখাবো। যেমন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, আমি এটা বলিনি, আচ্ছা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কার ভিতরে আসছে, এটা মনে হয় কোনো একটা টপিক্সের ভিতরে হয়তো আসছে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, এটা ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট। এটা অনেকটাই সংবিধানের ভিতরেও কিছুটা রিলেটেড আছে, কারণ সংবিধানে তুমি 3টা পার্ট পাবা, যে বিশেষত শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। তো এটাই হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। এটা বোঝা তোমার জন্য মাস্ট, কম্পালসারি। কিন্তু এই জিনিসটা অধিকাংশ শিক্ষার্থী ভালোভাবে বোঝে না, যে কার কি দায়িত্ব, কোন জায়গায় কি ফাংশন, এটা বোঝে না। আমি নিজে তোমাকে বুঝিয়ে দিব। তুমি জাস্ট আমাদের রাবির জন্য যে রাবি কনফার্ম কোর্সটা আছে, তুমি এই কনফার্ম কোর্সে থেকে যাও। এই যে আমি নাম্বারটা দিচ্ছি, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাকে নক দাও। স্ক্রিনে বারবার যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তুমি এই নাম্বারে আমাকে নক দিয়ে জাস্ট ভর্তি কনফার্মটা করো। এই যে টপিকসগুলো আমি তোমাকে সাজেশন করে দিলাম, এই টপিকসগুলো আমি নিজে তোমাকে ধরিয়ে ধরিয়ে পড়াবো ইনশাল্লাহ। তুমি যদি জাস্ট পড়াশোনার জায়গাটা ঠিক রাখো, গাইডলাইন সাজেশন তো আমাদের দায়িত্ব, ইনশাল্লাহ তুমি রাবিতে বেস্ট করতে পারবে। এখন দেখো আমি তোমাকে যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটাকে আমি শুধুই সাজেশন দিলাম। এবার আমি তোমাকে এখান থেকে যে তুমি 100% কমন পাবে, জাস্ট একটু প্রুফটা দেখো। আমি তোমাকে বিগত কয়েকটা সালের প্রশ্ন আমার কাছে আছে, আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবগুলো আমরা পেইড বেজে স্টুডেন্টদের সুন্দর করে দেখাই, কারণ ওখানে আনলিমিটেড ক্লাস। খেলাধুলা সংক্রান্ত প্রথম প্রশ্নটাই ছিল, এই যে বাংলাদেশের মধ্যযুগীয় ইতিহাস প্রশ্ন ছিল। বার্তা সংস্থা, আমি কিন্তু বলছি যে সংবাদ সংস্থা। আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবা, সংবাদ সংস্থা এবং কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, ওয়াস্কার কখন দেওয়া হয়, পুলিৎজার কখন দেওয়া হয়, র্যামন ম্যাগসেস কখন দেওয়া হয়, নোবেল কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, এবং রিসেন্টগুলো, এগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। ম্যান বুকার কখন দেওয়া হয়, এই পুরস্কারগুলো জানতে হবে। দেখো এই যে ধারা থেকে আসছে, এটা দেখো সাম্প্রতিক, এই যে বলে রাবিতে সাম্প্রতিক প্রশ্ন আসে না, এই 5 নম্বর প্রশ্নটা কোথা থেকে আসছে? এই 5 নম্বর প্রশ্নটা কি সাম্প্রতিক ছিল না? এবং এই সাম্প্রতিক প্রশ্নটা আমি গত বছর প্রত্যেকটা ভিডিওতে 3 স্টার দিয়ে রাখছিলাম, যে এই প্রশ্নটা আসবে। গত বছরের আমার প্রত্যেকটা সাম্প্রতিক প্রশ্ন এখনো পর্যন্ত ইউটিউবে আছে, প্রত্যেকটা জায়গায় আমি 3 স্টার দিয়ে রাখছিলাম, যে এই প্রশ্নটা তোরা মাস্ট পাবে, এইভাবে আমি বলে রাখছিলাম। সব জায়গায় এই প্রশ্নটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে চলে আসছে। এই যে আমি বলছিলাম না দার্শনিক উক্তি, এই জায়গা থেকে কিন্তু চলে আসছে। আচ্ছা এই যে কখন প্রথম যে বিষয়গুলি আছে, এখান থেকে কিন্তু এই চলে আসছে। এআই শিশু, এটাও সাম্প্রতিক ছিল। টেকসই, এটাও কিন্তু বলা যায় যে যেহেতু এটা 30 সাল পর্যন্ত মেয়াদ, এটা প্রতিনিয়ত চলমান। তবে এসডিজি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা এটার বাইরে এই যে এটাও কিন্তু রোহিঙ্গা, এটাও সাম্প্রতিক বিষয়, কারণ ওই সময় কিন্তু এটা যুক্তরাষ্ট্রের বড় একটা হেল্প ছিল। জর্জিয়ার যে মুদ্রার নাম, একটা দেশ সম্পর্কে যখন তুমি পড়বা, ওই দেশের মুদ্রা, রাজধানী, সমুদ্র বন্দর, দেশের ভিতরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দেশের যে পলিটিক্স, দেশের যে ইতিহাস, এইগুলো সম্পর্কে একটু পড়বা। মানে এটা একটা টপিক্সের অন্তর্ভুক্ত। একটা দেশ পড়তে গেলে এগুলো পড়বা। দেখো এই যে এই প্রশ্নটা কোথায়, এসব প্রশ্ন আমি সবই গত বছর পড়িয়েছি, সাম্প্রতিক প্রশ্ন হুবুও সেই সব চলে আসছে। এই যে এটাও তোমার গত বছর পড়িয়েছি, হুবুও চলে আসছে। আচ্ছা
এই সাম্প্রতিক প্রশ্ন কিন্তু কতগুলো দেখতে পেলাম। আচ্ছা এটা হলো, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ আমি ভুলেই গিয়েছি, মানে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য পড়বা। রাবির ইতিহাস ঐতিহ্য, রাবির ভাস্কর্য, রাবির যে স্থাপনা, রাবির যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা পড়বা। ঢাবিরও তাই, ঢাবির যে গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো জাস্ট দেখে নিবা, ঠিক আছে। তো ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়তে হবে। এটাও সাম্প্রতিক প্রশ্ন ছিল, 14 নম্বর যে প্রশ্নটা সাম্প্রতিক ছিল। যারা বলে সাম্প্রতিকটা প্রশ্ন থেকে আসে কিনা, নেক্সট টাইম বললে একদম একটা থাপ্পড় দিব। সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন কোথা থেকে আসবে? এই 15 নম্বর যে প্রশ্ন, এটাও আসছে সাম্প্রতিক থেকে, 15 নম্বর। এই যে বলছিলাম না ঐতিহাসিক স্থান স্থাপনা প্রশ্ন, এটা এই যে জেনজি, এটা ওই সাম্প্রতিক জেনজি না আসলে এই প্রশ্নটা আসতো না, সাম্প্রতিক। ওটা খেলাধুলা, এটা সাম্প্রতিক। এই যে তত্ত্ব আফেক্ট এখান থেকে চলে আসছে, ওটাও বলছি কিন্তু। আচ্ছা গ্রিন ক্লাইমেট ফান্ড, এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এটা বলছি আন্তর্জাতিক সংস্থা থেকে বিউপিতে গত বছর 5টা প্রশ্ন আসছে, এবং আমার একটা লেকচার শিটে ওই 5টা প্রশ্নই আছে, একটা লেকচার শিটেই 5টা প্রশ্ন, এবং ওই 5টা প্রশ্নই চলে আসছে, এবং এই সবগুলো প্রশ্ন ছিল আন্তর্জাতিক সংস্থা বিষয়ক বিউপিতে গত বছরের প্রশ্ন। ওটা আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, বিভিন্ন উদ্ভাবন করছে কে কি, ওটা কিন্তু এই সাজেশনে রয়েছে। আচ্ছা গ্রামীণ ব্যাংকের, এটাও কিন্তু সাম্প্রতিক হিসাব করতে হবে, কারণ এটা যদি 2024 সাল না হইতো, মানে প্রশ্নটা যখন হয়েছে 25 সালে হয়েছে, তো এটাও সাম্প্রতিক এই জন্য কারণ সরকার পরিবর্তন না হলে এই প্রশ্নটা জীবনেও আসতো না, তার মানে এটাও সাম্প্রতিকের অন্তর্ভুক্ত। তক্ষশিলা ঐতিহাসিক, তার মানে সাম্প্রতিক কতগুলো আসলো রে ভাই, যে বলে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে না, নেক্সট টাইম যেন এই ভুলটা কারণ না হয়। তো যাই হোক কথা আর বাড়াবো না, যা যা বললাম জাস্ট ফলো করো, ফলো করার পরে যদি তুমি শতভাগ কমন না পাও, আর যদি সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, যদি তুমি বেস্ট করতে না পারো ভাই, আমার কাছ থেকে তুমি বুঝে নিও। আমি তোকে বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্কস ছিল 81.35, 81.35। তো আমি তোমাকে তখন তো আমি একদম উইদাউট প্রিপারেশন বলতে লাস্ট 2 মাস আমি কোনো পড়াশোনাই করিনি, কারণ ততদিন আমার বিউপি ঢাবিতে অলরেডি, আমি ঢাবিতে অ্যাডমিটেড, বিউপিতেও তার আগে চান্স হয়ে গেছে, প্রথম বিউপিতে ছিল। তো এই জন্য আমি কিন্তু লাস্ট 2 মান্থ আমি বিন্দুমাত্র আমার কোনো পড়াশোনা হয়নি, ঠিক আছে। মানে অনেকটাই আমি একটু অসুস্থও ছিলাম, মানে অনেক অসুস্থ ছিলাম, এটা আমি বলছি, যদিও ওই টাইমটা একটু কম ছিলাম। তো তারপরেও আমি 81.3 মার্ক তুলতে পেরেছিলাম। আর তুমি যদি আমার সাজেশন ফলো করো, যেহেতু আমি এখন আরও অনেক বেশি এক্সপিরিয়েন্সড, সো এখানে তুমি একদম 85-90 মার্ক তুলতে পারবা। জাস্ট সাজেশন ফলো করতে হবে, গাইডলাইন ফলো করতে হবে। তারপর যদি না পারো আমাকে ভাই দায়টা দিও। তো যদি একদম ইন্টেনসিভ কেয়ারে থাকতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, জাস্ট ভর্তিটা কনফার্ম করে নাও, ইনশাল্লাহ রাবিতে টপ করার দায়িত্ব আমাদের।